আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। মালদ্বীপে চীনের গোয়েন্দা জাহাজ, আতঙ্কে ভারত। আবাবিল, আরাস, বাভার ভয়ঙ্কর সব ড্রোন নিয়ে শক্তিশালী ইরানের সমর ভান্ডার। হামাস ইসরায়েল নিয়ে জরুরি বৈঠক করছে তুরস্ক, ইরান। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাখাইনে ব্যাপক সেনা মোতায়েন করল মিয়ানমার সেনাবাহিনী, ব্যাপক সংঘর্ষের আশঙ্কা। এবারে বিস্তারিত। মালদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে চীনের একটি গবেষণা জাহাজ, আর এই বিষয়টি ভারতের জন্য নতুন চিন্তার উদ্রেক করেছে। নয়াদিল্লির ধারণা, গবেষণা জাহাজের কথা বললেও এটি আসলে চীনের একটি গোয়েন্দা জাহাজ। ভারতের দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মালদ্বীপের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের সম্পর্কে অবনতি হয়েছে। এর মধ্যে দেশটিতে চীনের গোয়েন্দা জাহাজ যাওয়ার বিষয়টি নিয়ে ভারতে উদ্বেগ তৈরি হয়েছে। সমুদ্রে চলাচলকারী জাহাজ ট্র্যাকিংকারী দ্য মেরিন ট্র্যাকার অ্যাপে দেখা গেছে চীনের জাহাজটি এখন ইন্দোনেশিয়ার উপকূল দিয়ে চলাচল করছে। এর আগে এটি সুন্দা প্রণালী দিয়ে জাভা এবং সুমাত্রার মধ্যবর্তী অঞ্চল দিয়ে চলাচল করেছে। বিখ্যাত ভূস্থানিক বিশেষজ্ঞ ড্যামিয়ান সাইমন মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছেন, আগামী 8 ফেব্রুয়ারি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছাবে জাহাজটি। তিনি আরও জানিয়েছেন, 2019 ও 2020 সালে এই জলসীমায় জরিপ চালিয়েছিল চীনের এই জাহাজ। কয়েকদিন আগে মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন। তাদের দুজনের মধ্যকার এই বৈঠকের পরই ভারত মহাসাগরের জলসীমায় আসা শুরু করেছে চীনা জাহাজটি। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে মোহাম্মদ মইজ্জু ভারত বিরোধী ক্যাম্পেইন চালান। কয়েকদিন আগে মালদ্বীপে যেসব ভারতীয় সেনা রয়েছে তাদের আগামী 15 মার্চের মধ্যে প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। শিয়াং ইয়াং হোং 03 নামের এই জাহাজটি একটি গবেষণা জাহাজ হিসেবে শ্রেণীবদ্ধ। জাহাজটি সম্পর্কে বলা হয়েছে, এটি ভারত মহাসাগরের তলদেশের ম্যাপিং এর কাজ করে থাকে, যেটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। আর এসব তথ্যের মাধ্যমে সমুদ্রের তলদেশের ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে, অথবা এসব দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সহায়ক হবে। তবে সমুদ্র তলদেশের ম্যাপিং করার বিষয়টি ভবিষ্যতে চীনের সাবমেরিন অথবা ডুবন্ত ড্রোন চলাচলে সহায়ক হবে বলে ধারণা অনেকের। এবারে ইরান প্রসঙ্গ। ইসরায়েল ও পশ্চিমাদের সাথে যুদ্ধ উত্তেজনার মধ্যে আরও শক্তিশালী হল ইরানের সমর ভান্ডার। তাদের সামরিক বাহিনীর অস্ত্রাগারে যুক্ত হয়েছে নজরদারি সহ বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক অত্যাধুনিক ড্রোন। মঙ্গলবার 23 জানুয়ারি শত্রুদের মোকাবেলায় আনুষ্ঠানিকভাবে দেশটির সেনাবাহিনীর কাছে আবাবিল 4, আবাবিল 5, আরাসের মতো ভয়ঙ্কর সব ড্রোন হস্তান্তর করা হয়। এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে সংঘাত যত বাড়ছে ততই জোরালো হচ্ছে ইসরায়েল ও পশ্চিমাদের সাথে ইরানের যুদ্ধে জড়ানোর শঙ্কা। ইরাক সিরিয়ায় হামলা পাল্টা হামলার ঘটনায় এরই মধ্যে তেল আবিব তেহরানের উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকিও। এই উত্তেজনার মধ্যেই শত্রুদের মোকাবেলায় ব্যাপক রণপ্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। তারই ধারাবাহিকতায় দেশটির সামরিক বাহিনীর ভান্ডারে যুক্ত হল বিপুল সংখ্যক ড্রোন। সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে মঙ্গলবার সেনাবাহিনীর কাছে নতুন ড্রোনগুলো হস্তান্তর করা হয়। সব সমরযানই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সামরিক বাহিনীর অস্ত্রাগারে বাড়ানো হল আবাবিল 4 ও আবাবিল 5 এর মতো যুদ্ধযান, যা একসাথে নজরদারি, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও হামলার কাজে ব্যবহারের জন্য বেশ প্রসিদ্ধ। বাড়ানো হয়েছে আরাস ও বাভার ড্রোনের সংখ্যা। দূরপাল্লার এসব ড্রোন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আলোচিত ক্ষেপণাস্ত্রবাহী কারা ড্রোনও রয়েছে সমরাস্ত্রের নতুন চালানে, যা ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি প্রতিহত করতে পারে প্রতিপক্ষের হামলাও। এর আগে চলতি সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালিয়েছে তেহরান, যেখানে দেশটির তৈরি বিভিন্ন ধরনের ড্রোনের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। সাম্প্রতিক যুদ্ধগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে ড্রোনের ব্যবহার। অন্যান্য সমরাস্ত্রের তুলনায় এই অস্ত্র ব্যবহারের সাফল্যের হারও তুলনামূলক বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর 7 অক্টোবরে হামাসের আকস্মিক হামলায়ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আলোচনায় এসেছে ড্রোন। এই 21 শতকে ড্রোন তৈরিতে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে যে কয়টি দেশ, তার মধ্যে অন্যতম ইরান। অন্যদিকে 2 বার স্থগিত হওয়ার পর বুধবার তুরস্ক সফর করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। খবরে বলা হয়, একদিনের সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তারা আঙ্কারায় তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধের আঞ্চলিক পরিণতি নিয়ে আলোচনায় বসবেন।
অনেক আগে থেকেই ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফরের কথা ছিল, তবে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার কারণে দুইবার তার এই সফর স্থগিত হয়ে যায়। গত বছরের নভেম্বরে প্রথমবার এবং চলতি মাসের শুরুতে দ্বিতীয়বার তার সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দুইবারই তা স্থগিত হয়ে যায়। আজ সেই স্থগিত সফরে যাচ্ছেন রাইসি। এদিকে ইসরায়েলে দেওয়া 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি হামাস। আপাতত 1 মাসের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। এই যুদ্ধবিরতি শেষে স্থায়ীভাবে সংঘাত নিরসনের নিশ্চয়তা চেয়েছে হামাস। আজ বুধবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ও হামাস নীতিগতভাবে একমত হয়েছে 1 মাসের যুদ্ধবিরতিতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিরা মুক্তি পাবেন। রয়টার্সকে 3 সূত্র জানান, তবে স্থায়ীভাবে গাজার সংঘাত নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে দুই পক্ষের দ্বিমতের কারণে এখনও এই পরিকল্পনা চূড়ান্ত হয়নি। কাতার, ওয়াশিংটন ও মিশরের উদ্যোগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার একটি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা চলছে। শুরুতে বেসামরিক ব্যক্তি ও পরবর্তীতে সেনাদের মুক্তি, দুই পক্ষের সহিংসতায় বিরতি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও গাজায় আরও ত্রাণ পাঠানো, এই বিষয়গুলো আলোচিত হয়েছে। ইসরায়েল এই সপ্তাহে 2 মাস যুদ্ধবিরতির একটি প্রস্তাব হামাসের কাছে পাঠায়। এই প্রস্তাবে জিম্মি ও বন্দী মুক্তির পাশাপাশি গাজায় অবস্থানরত ইয়াহিয়া সিনওয়ার সহ গাজার জ্যেষ্ঠ নেতাদের নিরাপদে অন্য কোনো দেশে চলে যেতে দেওয়ার কথা বলা হয়। আলোচনার বিষয়ে অবগত আছেন এমন এক সূত্র জানান, এই পর্যায়ের আলোচনা শুরু হয় 28 ডিসেম্বর থেকে। প্রায় 1 মাস ধরে চলমান এই আলোচনায় বেশিরভাগ বিষয়ে একমত হতে সমর্থ হয়েছে দুই পক্ষ। প্রাথমিকভাবে 1 মাস যুদ্ধবিরতির দিকে এখন নজর দেওয়া হচ্ছে। হামাস শুরুতে কয়েক মাস যুদ্ধবিরতি দাবি করেছিল। 6টি সূত্র জানান, এরপর হামাস শর্ত দেয় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা না হলে তারা এই ধরনের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবে না। রয়টার্সের সঙ্গে যারা কথা বলেছেন তারা প্রায় সবাই নাম না প্রকাশের অনুরোধ করেছেন। প্যাকেজ চুক্তি ও আগ্রাসন বন্ধের নিশ্চয়তা চাইছে হামাস। ইসরায়েল কয়েক পর্যায়ে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় আগ্রহী হলেও হামাস একটি প্যাকেজ চুক্তি করতে চাচ্ছে, যার মাধ্যমে অদূর ভবিষ্যতে স্থায়ীভাবে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে। বাকি সব জিম্মি মুক্তি দেওয়ার আগেই তারা এটি নিশ্চিত করতে চাইছে। ইসরায়েল ও হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করছে। দুই পক্ষের মধ্যে আপাতত সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, হোয়াইট হাউস, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিশরের রাষ্ট্রীয় তথ্য বিভাগের সঙ্গে এসব বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। মিশরের নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট দুই সূত্র জানান, হামাসকে 1 মাসের যুদ্ধবিরতি ও পরবর্তীতে স্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি করানোর প্রচেষ্টা চলছে। তবে হামাস এই চুক্তিতে রাজি হওয়ার আগে চুক্তির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে নিশ্চয়তা চাইছে। এই নিশ্চয়তা বা গ্যারান্টি বিষয়ে বিস্তারিত জানাননি সূত্র। সোমবার হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জহরি রয়টার্সকে জানান, হামাস বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগ্রহী, কিন্তু এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। আমরা সব ধরনের উদ্যোগ ও প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহী, কিন্তু যে কোনো চুক্তিতে যাওয়ার পূর্ব শর্ত হল স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করা। সবশেষ মিয়ানমার প্রসঙ্গ। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে বিপুল সৈন্য পাঠিয়েছে দেশটির জান্তা বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে সেখানে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি AA এর সঙ্গে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা করছে ব্রাদারহুড অ্যালায়েন্স। রবিবার এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানানো হয়। রাখাইনের আরাকান আর্মি ও আরও 2টি সশস্ত্র দল এক হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছে। এই জোটের যোদ্ধারা গত অক্টোবর থেকে মিয়ানমার জান্তা বাহিনীর উপর হামলা চালানো শুরু করে। তাদের হামলার তীব্রতায় টিকতে না পেরে জান্তা বাহিনী সেনারা একাধিক স্থান থেকে পালিয়ে গেছে। এর মধ্যে রাখাইন রাজ্যও ছিল। তবে গুরুত্বপূর্ণ এই রাজ্যে দখল নিতে সেখানে আবারও সংগঠিত হচ্ছে জান্তা বাহিনী। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে, আরাকান আর্মির যোদ্ধারা রাখাইনে আক্রমণাত্মক অবস্থানে আছে। আকাশ, নৌ ও স্থলপথে আরাকান আর্মির যোদ্ধাদের উপর হামলা চালানো হলেও তারা জান্তা বাহিনীকে হটিয়ে বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে। জোটটি আরও জানিয়েছে, সম্প্রতি পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়া থেকে যে 400 সেনা ভারতে পালিয়ে গিয়েছিল, রাখাইনে তাদের আবারও মোতায়েন করা হয়েছে। রাখাইনে জান্তা বাহিনীর কাছে সাগরপথে প্রচুর পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিকে ব্রাদারহুড অ্যালায়েন্সের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাখাইনের 6টি শহরের দখল নিয়ে গত রবিবার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড সংঘাত হয়েছে। সোমবারও এই হামলা অব্যাহত ছিল। আরাকান আর্মির যোদ্ধারা দানবতীতে নৌবাহিনীর হেডকোয়ার্টারেও হামলা চালিয়েছে, যা দেশটির নৌ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম বড়।
এই হেডকোয়ার্টারটি যেখানে অবস্থিত সেখানে চীনের একটি বৃহৎ প্রকল্পের কাজ চলছে। নৌবাহিনীর স্থাপনায় হামলার পর একটি গানবোট আশেপাশের অঞ্চলে নির্বিচারভাবে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে রাখাইনের স্থানীয় সংবাদ মাধ্যম।